যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ হবে, সেই আওয়ামী লীগ হবে। মাসুদ কামাল গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিনি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো। অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে আজকে কথা বলেছেন। আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, যেটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা। তারা বলছে এশিয়া অঞ্চলের সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুড়ে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক, অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তি বলছে, অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধে শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে। এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে। এই যে এই সরকার শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দেয়, এমন একটা কমপ্লিমেন্ট পেলো, সেটা কেমন লাগবে ডক্টর মোহাম্মদ ইউনূসের? কেমন লাগলো উনি বলতে পারবেন, কারণ ওনার আমি তো আগে মনে করতাম ওনার খুবই খারাপ লাগবে, কিন্তু তারপর উনি হেসে হেসে কথা বলেন, হয়তো খারাপ লাগে না, অথবা এটা উনি এনজয় করেন, এটা ওনার ব্যাপার। ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা, ওনার ব্যক্তিগত রুচি, বুদ্ধিমত্তা, বয়স, অনেক কিছু তো ভিন্ন আমাদের চেয়ে, তো এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না। তবে আমি আপনার এই কথাগুলি মাঝখানে একটু ধরিয়ে দিই একটু। সেই জিনিসটা হলো এই আপনার এই প্রেস সেক্রেটারি সাহেব গতকালকের যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল, উনি বলছিলেন যে এগুলি ঠিক না, বাস্তবতা অনেক ভালো। এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে, কাজে এটা গ্রহণযোগ্য না। মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতিধ্বনি আর কি, হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, ওটা মানে ইকো শুনতে পাচ্ছিলাম। এবং উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে এই ধরনের ওই নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ এবং আরো একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন, ওনাদের একটা মানে আপনার মানে প্রতিবেদন দেওয়া। আল্লাহর কি রহমত, তাদের ফলো করা উচিত। আল্লাহর কি রহমত পরের দিনই বুধবার দিন এবং বৃহস্পতি পরের দিন আল্লাহর রহমতে পরের দিন হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন। আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের ব্লেন্ডিং এ সংকর প্রক্রিয়া যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন, উনি এখন কি বলেন? হিউম্যান রাইটস ওয়াচ বলছে, হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কিভাবে? পুরো প্রতিবেদন আমি পড়ছি, প্রতিবেদনের শেষ দিকে কি বলা হয়েছে আমি আপনাকে ওইটা আবার প্রথম আলো অনুবাদ করছি, প্রথম আলো অনুবাদটা ভালোই করছি, আমি পড়ে দেখছি। তো শেষে দেখেন শেষ প্যারাটা পড়ি। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে উঠছে, রাজনৈতিক দমন পীড়নের সমার্থক হয়ে গেছে আইনটা। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। কি ধরনের নির্বাচন? নিরাপদ ও অংশগ্রহণমূলক। আমি বলছি না এটা বাইবেল, এটা কিন্তু বলছি না এটা বাইবেলও না। তব্য প্রতিবেদন আশা করেছিলেন আমাদের প্রেস সেক্রেটারি সাহেব, তো ওনাদের বক্তব্য হলো এইটা। তো এখন বিষয়টা হলো জানেন কি, আমরা সবসময় জানি যারা সরকারে থাকে না, তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এটাই প্রকৃত দেখা, অন্য কিছু দেখা না, এটা তারা মনে করে। এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায়, তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যেভাবে ভাবছে এটাই জনগণের চিন্তা। আমাদের দেশের সরকারগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে, তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত। এই শফিকুল আলম একসময় সাংবাদিক ছিল ভাই, সে একসময় সাংবাদিক ছিল, সে তো মানুষের সঙ্গে মিশতো, এত দ্রুত কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল এই 6 মাসের ক্ষমতায়, এটা ভাই আমি বুঝি, 1-1.5 বছরের ক্ষমতায়, এটা ভাই আমি বুঝি না। জি মাহিন সরকার, ওই রিপোর্টে আরো যেটা বলা আছে, সেখানে বলা আছে যে গত 4 সেপ্টেম্বর জামিন শুনানির সময় মঞ্জুরুল আলম পান্নাকে হেলমেট হাত করা এবং বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে আদালতে আনা হয়। সেই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অন্য এক সাংবাদিকের উপর হামলা চালান। গ্রেপ্তার এক ব্যক্তির পরিবারের একজন সদস্য হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, এমনকি এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানও ছিল না, এটি ছিল একটি আলোচনা সভা, তাহলে এটিকে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হবে? ওই ব্যক্তি আরো বলেন, এসব মানুষ কারাগারে আছেন, কিন্তু যারা তাদের উপর হামলা চালিয়েছে তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই সরকারকে ঘুরে ফিরে আওয়ামী লীগ সরকারের মতোই মনে হচ্ছে। একজন রাজনৈতিক কর্মী হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, হয়তো সন্ত্রাসী হিসেবে কারাগারে থাকা, নয়তো উচ্ছৃঙ্খল জনতার হামলার শিকার হওয়া, এছাড়া এখন আমাদের হাতে কোনো বিকল্প নেই। আমি বলছি না যে দোষীদের শাস্তি হওয়ার দরকার নেই, তবে এটি হতে হবে একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থার অধীনে, যা দিতে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচকে ভুক্তভোগীরা এমনটা বলেছেন, এটা অন্তর্বর্তী সরকারের জন্য কতটা স্বস্তির হলো? দেখুন, সর্বপ্রথম আমি বলতে চাই যে আমি এনসিপির একজন দায়িত্বশীল হিসেবে এখানে এসেছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল হিসেবে আমি এখানে আসিনি। এই সরকারের বিভিন্ন ব্যাপারেই আমাদের অবজারভেশন আছে, আমরা বিভিন্ন সময়ে জানিয়েছি এবং এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা আপত্তিও তুলেছি। এখন এই পুরো প্রশ্নটি বা পুরো প্রক্রিয়ার সাথে তো আমি কোনোভাবে জড়িত না। এখানে সর্বপ্রথম করেছেন এটি
আমি বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখতে পেয়েছি হয়তো সরকারের তরফ থেকে এই সমস্ত বিষয়ে বা যে ব্যাপারে নিয়ন্ত্রণ থাকা দরকার অনেকাংশেই নিয়ন্ত্রণ তারা বিভিন্ন জায়গায় করতে পারেননি। তারপরও তাদের মানে তাদের হয়ে উত্তর দেওয়াটা আমি এখানে সমীচীন মনে করছি না। এখন এই ব্যাপারে আসলে পুরোপুরি আমার এখতিয়ার বহির্ভূত থাকে। যে ঘটনাটির কথা বলেছি সেই ঘটনা নিয়ে এনসিপির কোনো মন্তব্য নেই, যে সাংবাদিক পান্নাকে যে আটক করা হয়েছে এবং জামিন না দেওয়ার বিষয়ে তার স্বজনরা যা বলছেন সেটা নিয়ে এনসিপির কোনো বক্তব্য বা মন্তব্য নেই। দেখুন, এখন পর্যন্ত এনসিপির তরফ থেকে সাংবাদিক পান্নার ব্যাপারে কোনো কনসার্ন জানানো হয়নি। এখন এনসিপির সাংবাদিক পান্নার সাথে যে ব্যাপারটি হয়েছে যদি আসলে অন্যায় হয়ে থাকে, এনসিপি অবশ্যই মনে করে যে যদি আসলে কেউ দোষী হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এবং আইনগত প্রক্রিয়ার বাইরে কোনো প্রকার মব ক্রিয়েট করে বা কোনো প্রকার অন্য কোনো মাধ্যমে তাকে শাস্তি দেওয়া বা তার উপরে রাগ ক্ষোভ ঝাড়া এগুলো এনসিপি সমর্থন করে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত। আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে। এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত। মীনাক্ষী গাঙ্গুলি কি সরকারকে কোনো বার্তা দিলেন? প্রথম কথা হচ্ছে, মানবাধিকারের একটা আন্তর্জাতিক রাজনীতি আছে এবং মানবাধিকারের রিপোর্টগুলো আমাদেরও গণমাধ্যমে কোন প্রেক্ষিতে কোন টোনে আলোচনা হয় সেটার একটা পলিটিক্স আছে। দেখেন, গত পরশুদিন বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গুমের 2টা মামলার চার্জশিট হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাবেক প্রধান, গোয়েন্দা সংস্থার ডিজিএফআই সাবেক 5 জন প্রধান সহ প্রায় 22 জনের এগেনস্টে। দেখলাম যে আমরা যারা রেগুলার টেলিভিশনে যাচ্ছি, মন্তব্য করতেছি, কোনো টেলিভিশনে এই বিষয়ে আমি কোনো আলোচনা টকশো শুনি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্রুটাল জেনোসাইড নিয়ে আমাদের গণমাধ্যমে যেই লেভেলের কাভারেজ দেখলাম, এবং আমি গণমাধ্যমে প্রত্যেকটা মেজর পত্রিকা টেলিভিশনের রিপোর্ট দেখলাম, সেখানে অলমোস্ট আমার দেশ ছাড়া প্রায় সবাই এটাকে খুবই একটা মাইনর সেকেন্ড পেজে এক কলামে নিচের দিকে ছোট করে নিউজ করেছে। আমি পার্সোনালি এই সপ্তাহের অথবা গত 2-3 দিনের কোনো টকশোতে এই টপিকে আলোচনা শুনি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় রিপোর্টটি আমার হাতে, আমি হাতে নিয়ে আপনি যখন এই কথা বলছেন আমার হাতে, আপনি কেন মনে করেন গণমাধ্যমগুলো যতটা গুরুত্ব দেওয়ার দরকার ছিল দেয়নি কেন? সেটা কেন? একটা বড় কারণ হতে পারে আওয়ামী লীগের আমলে যেগুলো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমি শুনতে পেয়েছি যে বাংলাদেশের এজেন্সিগুলো এখানে সিরিয়াসলি ইন্টারফেয়ার করেছে যেন এটা নিউজ না করা হয়, নিউজ করে নিউজ নামায় নিয়েছে, এরকম ঘটনা আমি পার্সোনালি জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলবো আমাদেরকে ইকুয়ালি সাহসিকতার সাথে কথা বলতে হবে এটা নিয়ে। এবং মাসুদ ভাই কারেক্টলি বলেছে যে মানবাধিকারের বিষয়টা কোনো সরকারই খুব পজিটিভলি নেয় না, নিতে পারে না। তো সেই জন্য আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, এই রিপোর্টগুলো যদি আমাদের একটা মানবাধিকার কমিশন ফাংশনাল থাকতো, এর প্রত্যেকটা জিনিস সিম্পলি রেফার করে দেওয়া দরকার ছিল যে এই অভিযোগগুলো এসছে, এই সংগঠন এই রিপোর্টের উপরে ভিত্তি করে এটা করেছে, আপনারা এটা থরলি রিভাইজ করেন, থরলি ইনভেস্টিগেট করেন, করে যেখানে যেখানে আমার আইনের ব্যত্যয় ঘটেছে সেখানে রাষ্ট্র অ্যাকশন নেবে। প্রশ্ন হচ্ছে পলিটিক্যালি লতিফ সিদ্দিকী, পান্না, কার্জন এই ধরনের বাটপাটদের ব্যাপারে আমাদের সিরিয়াস বক্তব্য আছে, কিন্তু একটা কথা আমরা বারবার বলেছি যে হাসিনার মতো একটা ক্রিমিনাল জাতীয় শত্রুর ব্যাপারেও রাষ্ট্রকে ব্রুটালি ইনসাফ করতে হবে, কারণ ইনসাফের প্রশ্নটাই হচ্ছে রাষ্ট্র। এবং এইটা যদি আমরা করতে ব্যর্থ হই যে কারো ক্ষেত্রে, তাহলে সেটাতে রাষ্ট্র কালেকটিভলি সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা আমাদের সশস্ত্র বাহিনীর লোক যদি ইনভলভ থাকে, ডিজিএফআইয়ের প্রধান যদি ইনভলভ থাকে, পুলিশের, র্যাবের সাবেক ডিজি অথবা আইজি যদি ইনভলভ থাকে, অথবা যে কেউ সেখানে ইনভলভ হোক, তাদের সবার ব্যাপারে এই ন্যায্যতার প্রশ্ন, বিচারিক ইনসাফের প্রশ্ন কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। এই জন্য আমি ইনভাইট করবো ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে, যে অভিযোগগুলো এসছে এগুলো সিরিয়াসলি হিউম্যান রাইটস কমিশন অথবা যে কোনো বডিকে রেফার করেন, ইনভেস্টিগেট করুক, ক্রস চেক করুক, যেখানে যেখানে আইনের ব্যত্যয়। হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আবার সাবির হোসেন চৌধুরীর বাসায় 3 দেশের রাষ্ট্রদূত গিয়েছেন এবং দীর্ঘ মিটিং করেছে, এমন একটি খবর প্রকাশ হবার পর এ নিয়ে ব্যাপক আলোচনা। সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে কোনো আওয়ামী লীগ আসবে কিনা, আপনি কোনো লক্ষণ দেখেন কিনা? আসলে রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে, ক্ষতি কি, লাভ কি? আসবে কিনা এটা ওরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। এবং আসবে কোন ফর্মুলা, এটা লক্ষণ দেখেন কিনা? হ্যাঁ, লক্ষণ দেখেন কিনা? আমি লক্ষণ দেখি না, এখানে এই কারণে কি দেখেন আমি বলি আপনাকে। আমার বিবেচনায় সাবির হোসেন চৌধুরী তো ইমিডিয়েট হাসিনা যে সরকার ছিল সে সরকার একটা মন্ত্রী ছিল, ফুল মন্ত্রী, কিন্তু ফুল মন্ত্রী ছিল ভাই। হাসিনা যে দোষে দোষী সে দোষে সেও দোষী। আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করি যে অন্য অনেক মন্ত্রীরা জেলে যাচ্ছে, উনি জামিন পেয়ে গেছে একদিনের মাথায়। কি ভাই, আমার কাছে এটা ক্লিয়ার না, কিন্তু আমি ওনার জামিন পাওয়াতে আহত হয়ে গেছি তা কিন্তু বলছি না। আমি বলছি যে ভাই সবাই তো পেতে পারে, তাহলে আর যদি অন্যরা না পায় উনিও পাবেন না। ঘটনা কি, উনি কি মন্ত্রী ছিলেন না? গত মন্ত্রিসভার ছিলেন তো। যে মন্ত্রী, যে গভর্নমেন্টের অধীনে এই অপকর্মগুলি হয়েছে, সর্বশেষ যে গভর্নমেন্টের আমলে গোলাগুলিগুলো মানুষকে হত্যা করা হয়েছে, যে গভর্নমেন্টের আমলে, সেই গভর্নমেন্টের একজন সক্রিয় মন্ত্রী। তো উনি যদি নতুন করে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চান, তো যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ দিতে হবে, সেই আওয়ামী লীগ দিতে হবে। তো উনি, ওনার চেহারা সুন্দর অথবা ওনার ক্লিন শেভ, এটাই কোনো যোগ্যতা? অথবা উনি বড় ব্যবসায়ী, এটা কোনো যোগ্যতা? অথবা উনি সালাদিনের কাছে আত্মীয়, এটা কোনো যোগ্যতা? আমরা তো এই ধরনের যোগ্যতাকে বিচার করতে চাই না।
আমার কাছে কথা ক্লিয়ার ভাই, ওনার নামে আমি শুনেন, বাংলাদেশের রাজনীতি করার অধিকার সবারই আছে। আর বাংলাদেশে প্রত্যেকটা অপরাধের শাস্তি চাওয়ার অধিকার আমাদের আছে। বাংলাদেশের কোনো অপরাধ আপনার বিচারের সম্মুখীন না হয়ে চলে যাবে, এটা আমি চাই না। যে কারোর বিরুদ্ধে কোনো বিচার আওতায় আনতে হবে। তো আপনি তো ওনার বিচার তো অন্যভাবে করতেছেন। এখন যদি শুরু থেকে আমরা টের পাই যে আপনার প্রতি এক ধরনের সফটনেস কাজ করতেছে গভর্নমেন্টের অথবা জুডিশিয়ারে, যদি টের পাই আমরা হতাশ হবো। আমাদের তো আর কিছু করার নাই, ক্ষমতা নাই। আমরা হতাশ হবো, নাহলে আনন্দিত হবো। এখানে আমরা হতাশ হবো। এখন যাকে নিয়ে আমি হতাশ হচ্ছি সে এসে নিয়ে আবার আওয়ামী লীগ করবে অথবা কোনো একটা দল করবে, সেই দলে বিদেশিরা আসুক আর যে কেউ আসুক, স্বয়ং ট্রাম্প আসলো, ভাই আমার মন্তব্য এটাই। এখানে খুরশিদ মাহমুদ চৌধুরী বলেছেন কে কার বাড়িতে মিটিং করছে এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন এই মুহূর্তে যখন আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, এটা প্রায় নিশ্চিত, তখন ইউরোপের রাষ্ট্রদূতদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ। বিএনপির কাছে কেন মানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, বা বিএনপির কোনো মাথা ব্যথা নেই? এটা বিএনপির মাথা ব্যথা নাই কেন সেটা বিএনপি বলতে পারবে, তবে এটা আমি আশা করি আপনি যেভাবে দলটিকে পর্যবেক্ষণ করেন, এখনো এটা এমন কোনো ম্যাটার হয়ে দাঁড়ায় নাই যেটা নিয়ে বিএনপির মাথা ঘামাতে হবে। বৈঠক করেছে, দেখা করেছে, সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সাবির হোসেন চৌধুরী বাংলাদেশের পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কমনওয়েলথ যে পার্লামেন্টারি বোর্ড সেটারও তো বাংলাদেশ সভাপতিত্ব করেছে, তিনি ছিলেন। তার আন্তর্জাতিক সম্পর্ক এই পর্যায়ে আছে, ব্যক্তিগত সৌজন্য রক্ষার জন্য যেতে পারে, সেটা তো দোষের কিছু না, বা এটা বাংলাদেশের আইনেও নিষেধ না। যদি এটা কোনো রাজনৈতিক রূপান্তরের দিকে আগায়, এমন কিছু হয়, নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন তাদের পজিশন ন্যায্য যেটা রাজনৈতিক সেটা নিবে। বরং আমি আপনাকে একটা তথ্য দিয়ে একটু সাপ্লিমেন্ট করি যে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল এই মাত্র কয়েকদিনের 28 সেপ্টেম্বর, ফ্যাসিবাদে জড়িত 44,000 গ্রেপ্তার, জামিনে 73%। ফ্যাসিবাদে জড়িতদের যাই 44,000কে গ্রেফতার করেছে তার মধ্যে 73%কে জামিন দিয়েছে। সেখানে সাংবাদিক পান্নাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 8 জনকে জামিন দেওয়া যাচ্ছে না কেন? তারা এত গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত হলে সরকারের তো উচিত ছিল সেটা কোনো না কোনোভাবে এক্সপোজড করা। যদি এক্সপোজড না করে তাহলে মীনাক্ষী গাঙ্গুলি কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা ইন্টারন্যাশনাল যারা আসুক, যাদের যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টই হওয়ার কথা। যখন তাদের গ্রেফতার করেছে এবং যখন জামিন দেওয়া পর্যন্ত হয়নি, তখন আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি যে এইটা বাংলাদেশের জন্য অন্য একটা ক্ষতি করলো। কারণ বাংলাদেশে হয়তো তারা তাদের বয়ান খাওয়াতে পারবে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্লোতে, কিন্তু বিদেশি যে আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বিদেশি সংবাদ মাধ্যম, তাদেরকে সরকার যা বলবে তাই গ্রহণ করবে এমন না। মীনাক্ষী গাঙ্গুলিকে আজকে ওনাদের খারাপ লাগতে পারে, কিন্তু 16 বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে এই মীনাক্ষী গাঙ্গুলির সঙ্গে আমাদের নানানভাবে যোগাযোগ হয়েছে এবং আমরা বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে তাকে তথ্য দিয়েছি এবং তিনি যথাযথ রিপোর্ট করেছেন আমরা দেখেছি। সুতরাং তাকে অত বায়াসড এটা ভাববার কারণ নাই। বরং তিনি আওয়ামী লীগের আমলে যে মানবাধিকার হরণ হয়েছে সেটা নিয়ে সাংঘাতিকভাবে তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ভূমিকা রেখেছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই রিপোর্ট করতে বলে আওয়ামী লীগ সরকার হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি জামাতের অঙ্গ সংগঠন বলতো। আর আজকে সেই সংগঠন এই রিপোর্ট দিয়েছে। সুতরাং আপনি শুধুমাত্র লোকাল পত্রিকার থেকে নেয় বা বিভিন্নভাবে এই কথা বলে এড়িয়ে যাবেন সেটা বলার সুযোগ নাই। আওয়ামী লীগ আমলে যত হিউম্যান রাইটস ভায়োলেশনের রিপোর্ট হয়েছে, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা সবাই যে পরিসংখ্যান দিয়েছে, আমাদের অধিকার, আমাদের আইন সালিশ